জীবনে একটা লক্ষ্য স্থির করো, তারপরে সেই লক্ষ্যের পিছনে যতটা পারো পরিশ্রম করো, দেখবে একদিন না একদিন তুমি একটা বড় কিছু পাবে। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ফিজিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার তাপগতিবিদ্যা। এই চ্যাপ্টারটা দেখো বিগত বছর এবং এই বছর এবং ভবিষ্যতের জন্য যে প্রশ্নগুলো চিরকালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো এখানে অনেকগুলো সাব টপিক কিন্তু আমি কভার করেছি। তাহলে চলো শুরু করছি তাপগতিবিদ্যার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সহ অ্যানালাইসিস। প্রথম প্রশ্ন, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু চিরকালই ফিজিক্সে লেগে যায়, অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র কিন্তু তুমি ফিজিক্সে পরবর্তীকালে যদি ফিজিক্স নিয়ে পড়ো তাও লাগবে। ওকে, দেখো অর্থাৎ বিএসসি এমএসসিতে যদি বলো তাহলে বিএসসিতে কিন্তু লাগছে এই প্রশ্নগুলো। প্রথম সূত্র দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এই সূত্রটি শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ, অর্থাৎ শক্তির যে সূত্রটা রয়েছে, অর্থাৎ যাকে আমরা বলি কীরকম, যে শক্তির নিত্যতা সূত্র, তার উপর কিন্তু প্রতিষ্ঠিত। ওকে, সূত্রটি বলে যে যখন কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয় তখন তার কিছু অংশ কি হয়, তার অভ্যন্তরীণ একটা শক্তি সেটা বৃদ্ধি করতে কাজে লাগে, এবং কিছু শক্তি কি হচ্ছে তার বাহ্যিক একটি কার্য যেটা আছে, বাহ্যিক যেটা কার্য অর্থাৎ বাহ্যিক যেটা রয়েছে, অর্থাৎ বাহ্যিক কাজ সম্পাদনে কিন্তু সাহায্য করছে। অর্থাৎ কিছু শক্তি তার ভেতরের ইন্টারনাল কাজে লাগছে এবং কিছু তার বাহ্যিক অর্থাৎ বাইরের কাজের জন্য সম্পাদিত হচ্ছে। একটা তার কি অভ্যন্তরীণ ইন্টারনাল একটা কি হচ্ছে, তার শক্তি বৃদ্ধিতে কাজ করছে, আর একটা হচ্ছে তার বাহ্যিক কার্য। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমাদের দুটো পয়েন্ট মনে রাখতে হবে, একটা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছে, আর একটা কি হচ্ছে, আর একটা তার বাহ্যিক কার্য সম্পাদন করছে। অর্থাৎ আমরা একটা পার্টকে আমরা যদি চিন্তা করি যে ধরো এই পার্টটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ডেল ইউ, ওকে, আর এই পার্টটাকে আমরা ধরবো কি বলতো ডেল ডাব্লু, আর এটাই কিন্তু আমাদের টোটাল যে তাপ রয়েছে অর্থাৎ টোটাল হিট, সেই টোটাল হিটের সাথে কিন্তু কম্পেয়ার আমরা করব। তো এখন আমরা এটাই বলবো, দেখো গাণিতিকভাবে আমরা বলতে পারি যে ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু, যেখানে ডেল কিউ হলো সরবরাহ করাকৃত তাপ এবং ডেল ইউ হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং ডেল ডাব্লু হলো কৃতকার্য। এই এক্সপ্লেনেশন কিন্তু অবশ্যই দিতে হবে। নেক্সট, সমষ্ণ এবং দ্রুততাপ প্রক্রিয়া বলতে কি বোঝায়? উত্তর দেখবো লিখবো সমষ্ণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। তাহলে সমষ্ণ প্রক্রিয়াতে কি হচ্ছে, যে এই সিস্টেমের ক্ষেত্রে তাপটাকে কিন্তু স্থির থাকছে, অর্থাৎ এই ক্ষেত্রে তাপের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু মেইন অ্যাজুমশন। আর রুদ্ধতাপ প্রক্রিয়াতে কি হচ্ছে, যে প্রক্রিয়ায় সিস্টেম এবং পরিবেশের মধ্যে, অর্থাৎ এক্ষেত্রে সিস্টেমের মধ্যে এবং পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হচ্ছে না। রুদ্ধতাপ বলতে আইসোলেশন সিস্টেম। আইসোলেশন সিস্টেমে কি হয়, কোনো রকম তাপ কিন্তু বাইরেও যাচ্ছে না, ভেতরেও আসছে না, অর্থাৎ টোটাল তাপ কিন্তু সেম থাকছে। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যে প্রক্রিয়ায় সিস্টেম এবং কি বলছে যে পরিবেশের মধ্যে তাপের কোনো রকম আদান প্রদান হবে না, সেটা কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়া। নেক্সট, রুদ্ধতাপ প্রসারণে গ্যাস কর্তৃক কৃতকার্যের রাশিমালা নির্ণয় করো। রুদ্ধতাপ প্রসারণে আমরা কি চিন্তা করি, যে এক্ষেত্রে যেহেতু তাপের পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ডেল কিউ ইকুয়ালস টু 0 ধরে নিচ্ছি, সুতরাং ডিইউ প্লাস ডিডাব্লিউ ইকুয়ালস টু হবে 0, অর্থাৎ ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডিইউ হবে। তো এটাকেই আমরা দেখো একটা সুন্দর রূপ পাই, সেটা হচ্ছে কি এনসিভি ডিটি পাই, তাই না? তো অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে কৃতকার্য যেটা আছে ডাব্লিউ, সেটা কি বলবো, দেখো মাইনাস ডিইউ মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ। এবার টোটালটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আমাদের কী আসবে, দেখো মাইনাস সিভি মাইনাস এনসিভি, আর কি আসছে দেখো ডিটিটা, এই যে দেখো উপরে এই পার্টটা কোথায় পেলাম, দেখো উপরে ক্যালকুলেশনে কিন্তু আমরা লিখে দিলাম এই যে এই পার্টটা। তাহলে এখানে ভ্যারিয়েবল কি ডিটি, তো ডিটিটা কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এই ডিটিটাকে ইন্টিগ্রেশন করার পরে দেখবো আমরা নর্মালি একটা টি পাবো। এবার এই টির একটা মান হবে ইন্টিগ্রেশন সিস্টেমে, একটা কি হয়, একটা আপার লিমিট হয়, একটা লোয়ার লিমিট হয়। তো টি2 টি1, তো বিয়োগ করলে আমাদের কি আসবে, দেখো একটা আসবে টি1 মাইনাস টি2, বাস এই পার্টটা আমরা লিখে ফেললাম। এবার পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণটা। তো এখান থেকে আমরা বলতে পারি কিরকম, যে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু, এটা কি কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকছে, তো এই পার্টটা আমরা লিখে নিলাম। আর লাস্টে লিখবো দেখো ডাব্লিউ ইকুয়ালস টু পি1 ভি1 মাইনাস পি2 ভি2 ডিভাইড বাই গামা মাইনাস 1, বাস হয়ে গেল। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো বলেছে কোনো গ্যাসের অবস্থা P0 V0 থেকে 2P0 3V0 তে এমনভাবে পরিবর্তিত হলো যাতে পিভি লেখচিত্র সরলরেখা হয়, কৃতকার্য নির্ণয় করতে হবে। তো সরলরেখার সমীকরণে আমরা কি বলতে পারি, যে পি ইকুয়ালস টু বলতে পারি এভি প্লাস বি। এবার P0 V0 বিন্দুতে P0 এর মানটা কী হবে, AV0 প্লাস বি হবে। দেখো এই পার্টটার মানই শুধুমাত্র আমরা পয়েন্টের উপর ভিত্তি করে চেঞ্জ করলাম, দেখো AV0 নিয়ে নিলাম, এই দেখো ভি ছিল এখানে V0 হয়ে গেল প্লাস বি হয়ে গেল। এবার 2P বিন্দুতে কী হবে, দেখো 2P বিন্দুতে এটার মান হয়ে যাবে দেখো 3V0 প্লাস বি হয়ে যাবে, কারণ এই দেখো মানটা ক্যালকুলেশন হচ্ছে, তাহলে 3V হয়ে গেল, তাহলে 3V0 রিপ্লেস করলাম, আর 2P0 বলতে 2P0 এখানে বসিয়ে দিলাম, বাস যেটা আছে সেটাই করলাম। এবার এ বলতে কি P0 বাই 2V0 এবং বি বলতে কি P0 বাই 2 পেলাম আমরা। আচ্ছা, এই টোটালটাকে কৃতকার্য আমাদের কনভার্ট করতে হবে, কিছুই না, জাস্ট ইন্টিগ্রেশন করে দেবো পিডিভি কস্ট, আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন সাইন অফ এভি প্লাস ভি ইন্টু বলবো ডিভি। তো এখান থেকে বা দেখো আমরা ইন্টিগ্রেশন করলে ভি এর ইন্টিগ্রেশন করলে কী পাবো, ভি স্কোয়ার বাই 2 পাবো, আর এখানে বি এর ক্ষেত্রে কী পাবো, দেখো বিভি পাবো, আর নর্মালি আমাদের যেটা আছে V0 আমরা লিখে দিলাম। এবার এখান থেকে আমরা দেখো 3V0 পর্যন্ত পাচ্ছি, অর্থাৎ ডাব্লিউ কস্ট 3P0 V0 পাচ্ছি। নেক্সট আসছি পরের প্রশ্ন, একটা আদর্শ গ্যাসের দুটি আপেক্ষিক তাপ থাকে কেন?
একটি আদর্শ গ্যাসের দুটি আপেক্ষিক তাপ থাকে, কারণ গ্যাসকে স্থির আয়তনে বা স্থির চাপে উত্তপ্ত করা যেতে পারে তার জন্য, তাই না? নেক্সট 6 নম্বর, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রকারে CP/CB এর মান কত এবং এসআইতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত আমাদের বের করতে হবে। দেখো, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে CP/CB এর মান হয় কি 1.67, এসআইতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কি হয় 4.186 জুল পার ক্যালোরি। নেক্সট 7 নম্বর, রুদ্ধতাপীয় প্রত্যাবর্তক প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন করো এবং সমস্ত প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে কি? দেখো, রুদ্ধতাপীয় প্রত্যাবর্তক প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন 0 ধরা হয়, আর সমস্ত প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিমাণও কিন্তু 0 ধরা হয়। নেক্সট, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি নির্ধারণ করে? ক্লেসিয়াসের বিবৃতি লেখো, ক্যালভিনের বিবৃতি লেখো, এটা কিন্তু হায়ার সায়েন্সেও পাবা। দেখো, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রতে কি বলা হয়? এই সূত্রটি তাপীয় প্রক্রিয়ার দিক নির্দেশনা নির্ধারণ করে। এটি বলে যে স্বতঃস্ফূর্ত তাপীয় প্রক্রিয়া সর্বদা এমন দিকে ঘটে যা সিস্টেমের এনট্রপি বাড়ায়, অর্থাৎ একটা সিস্টেমের এনট্রপি বাড়ানোই হচ্ছে মেন কাজ। নেক্সট দেখো, ক্লেসিয়াসের বিবৃতি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, নিম্ন তাপমাত্রার কোনো বস্তু থেকে উচ্চ তাপমাত্রার কোনো বস্তুতে বাহ্যিক সাহায্য ছাড়াই তাপের স্থানান্তর অসম্ভব, মানে করা যাবে না। ক্যালভিনের বিবৃতিতে কী বলা হয়? কোনো তাপ ইঞ্জিন দ্বারা তাপকে সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত করা যায়, অর্থাৎ তাপকে আমরা কিছু কনভার্ট করছি, আমরা ওয়ার্কে বা কাজে রূপান্তরিত করছি। এই যে ব্যাপারটা, এটা কিন্তু অসম্ভব ক্যালভিনের সূত্রতে বলা হয়, অর্থাৎ কোনো তাপ ইঞ্জিন দ্বারা তাপকে সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত করা অসম্ভব বা করা যাবে না। নেক্সট, পিভি লেখচিত্রে রুদ্ধতাপ লেখ এবং সমস্ত লেখগুলির মধ্যে কোনটি খারাপ এবং কেন? দেখো, আমরা যদি বলি যে রুদ্ধতাপ লেখ সমস্ত লেখের তুলনায় খাড়া হয়, তো কারণ রুদ্ধতাপ পরিবর্তনের সময় আয়তনের পরিবর্তনের সাথে চাপের পরিবর্তন সমস্ত পরিবর্তনের তুলনায় বেশি হয়। ওকে, নেক্সট 3 এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো আমরা জুড়ে দিলাম। দেখো, তাপ এক প্রকার শক্তি, তা কীভাবে প্রতিষ্ঠা করা যায়? দেখো, তাপ এক প্রকার শক্তি আমরা ছোটোবেলার থেকে পড়ে আসতেছি, তাই না? তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে কোনো বস্তু কী হচ্ছে, যে উষ্ণ হচ্ছে, এবং তাপ বর্জনে কোনো বস্তু শীতল হয়ে যাচ্ছে। এটা আমরা মেন কোটেশন পড়ে আসছি বা স্টেটমেন্ট পড়ে আসছি। এটি প্রতিষ্ঠা করার বিভিন্ন উপায় রয়েছে, অনেকভাবে প্রমাণ করা যায়। যেরকম ধরো, কাজের মাধ্যমে তাপ উৎপাদন। কীরকম? যখন কোনো কাজ করা হয় তখন তাপ উৎপন্ন হয়, এটা তো ঠিক। যেমন হাতে হাত যদি তুমি ঘষো, তাহলে দেখবে, বা কোনো একটা ধাতুকে আরেকটা ধাতু দিয়ে আমরা ঘষছি বা আঘাত করলে দেখবে যে তাপ উৎপন্ন হচ্ছে। এই ঘটনাটি প্রমাণ করে যে তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে, অর্থাৎ তাপ কনভার্ট হচ্ছে। তাপ কি হচ্ছে? তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে, তাই না? যেরকম জেমস প্রেসকটের জুলের একটা, যদি আমরা যদি তার রিসার্চটা দেখি, তাহলে দেখবো যে জেমস প্রেসকট জুল দেখিয়েছিলেন যে কোনো বস্তুর উপর কাজ করলে তার তাপমাত্রা বৃদ্ধি পায়। তিনি একটি যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে এর পরিমাণ কিন্তু নির্ণয় করেছিলেন যে কতটা তাপ উৎপন্ন হচ্ছে। নেক্সট, তাপ থেকে কাজ উৎপাদন। কীরকম? তাপ ইঞ্জিন ব্যবহার করে তাপ থেকে কাজ উৎপন্ন করা যেতে পারে। যেমন বাষ্প ইঞ্জিন, তোমরা নাম শুনেছো আগেকার দিনে বাষ্প ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন ব্যবহার করতো। বাষ্প ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিনের কথা তুমি ভাবতে পারো, এখানে তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করা যাচ্ছে। তারপর দেখো, থার্মোকাপল বলে একটা বিষয় আছে। দেখো, থার্মোকাপল বলে একটা যন্ত্র আছে যা তাপ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে কিন্তু রূপান্তরিত করছে। নেক্সট প্রশ্ন, প্রত্যাবর্তক অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার সংজ্ঞা দাও, প্রতিটি একটি করে উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যে প্রক্রিয়ায় সিস্টেম এবং পরিবেশ উভয়ই তাদের প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনা যায় তাকে প্রত্যাবর্তক প্রক্রিয়া। অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে? উভয়কে আমরা প্রাথমিক অবস্থা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারছি। এটি একটি আদর্শ প্রক্রিয়া বলতে পারি। যেরকম ধীরে ধীরে, উদাহরণ যদি বলো তাহলে বলতে পারি যে ধীরে ধীরে একটি স্প্রিংকে সংকুচিত করা এবং আবার ধীরে ধীরে সেটা প্রসারিত করতে হবে। খুব স্পিড দিলে হবে না, তাহলে কিন্তু সেই সূত্রগুলো মানবে না। তো ধীরে ধীরে আমাদের করলে কিন্তু এটা আমরা লক্ষ্য করতে পারি। আরও প্রত্যাবর্তক বলতে যে প্রক্রিয়ায় সিস্টেম এবং পরিবেশ উভয়কে তাদের প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনা যায় না, অর্থাৎ আমরা তাদের প্রাথমিক অবস্থা আর ফিরে আনতে পারবো না, তাকে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া বলবো। এটি একটি বাস্তব প্রক্রিয়া, অর্থাৎ রিয়েলিটিতে কিন্তু এটাই ঘটছে। তো এটার ক্ষেত্রে যদি বলো যে উদাহরণ, তাহলে বলবো যে ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হয়, এটা একটা হতে পারে। নেক্সট হলো 3 নম্বর, একটি দ্বিপরমাণু গ্যাসের রুদ্ধতাপে প্রসারণের চূড়ান্ত আয়তন প্রাথমিক আয়তনের 32 গুণ হলো। গ্যাসের প্রাথমিক তাপমাত্রা 127 ডিগ্রি সেলসিয়াস হলে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। এই প্রশ্ন, এই যে অঙ্ক গাণিতিক প্রশ্নগুলো বিভিন্ন স্কুলে আসা প্রশ্ন থেকে নেওয়া, এবং তুমি দেখবে যে WBCSS যেটা রয়েছে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো নেওয়া। তো অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে খেয়াল করবে, পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক দেয়, এটা একটা প্যাটার্ন, এই ধরনের প্যাটার্ন অবশ্যই খেয়াল করে যাবে। দেখো, প্রাথমিক তাপমাত্রা T1 = লিখতে পারি 127 ডিগ্রি সেলসিয়াস, আমরা লিখতে পারি দেখো 127 + 273। কেন? আমরা যখন এটাকে কেলভিনে প্রকাশ করবো তখন কিন্তু আমাদের 273 দিয়ে আমাদের যোগ করতে হবে, তো এটা আলটিমেটলি 400 কেলভিন হলো। চূড়ান্ত আয়তন V2 = লিখতে পারি দেখো 32 × প্রাথমিক আয়তন V1। তো দ্বিপরমাণু গ্যাসের জন্য গামার মান কি হয়? 1.4। রুদ্ধতাপ প্রক্রিয়ার সমীকরণের মানটা কি হয়? দেখো T1 V1 টু দি পাওয়ার গামা ইনভার্স লিখে দিলাম, -1 যেটাকে ইনভার্স বলি। তো এটাকে লিখতে পারি T2 V2 টু দি পাওয়ার লিখতে পারি গামা ইনভার্স, তাই না? তো এখানে T2 হলো চূড়ান্ত তাপমাত্রা, অর্থাৎ অন্তিম। সমীকরণের সমাধান যদি আমরা করি তাহলে আমরা একদম ডিটেলস এখানে লিখে দিলাম। দেখো, T2 মানে কি আমাদের জানতে হবে, ডিটেলস।
কারণ আমি বললাম না এর উপর বেস করে তোমাকে আগাতে হবে, তাই কি না? একটা জায়গায় স্থির হলে চলবে না তো, তাই না? দেখো T2 মান হচ্ছে কি T1 V1 V2 ডিভাইড বাই গামা ইনভার্স, তাই না? তো এটা T2 মান হচ্ছে 400 ইন্টু V1 বাই বললে 32 V1 ইন্টু লিখবো টু দি পাওয়ার লিখবো যে 1.4 - 1, যেটা মান আছে সেটা বসিয়ে দিলাম। তো T2 ইকুয়ালস দেখো 400, আর এই যে দেখো এখানে 32 V1 V2, দেখো VV কেটে গেল, এখানে লক্ষ্য করো একদম সিম্পল, এই যে V1 কেটে গেল। এই ক্ষেত্রে দেখো 1.4 যেটা রয়েছে 1.4কে আমরা লিখতে পারি, দেখো এখান থেকে 1 বিয়োগ করলে আসলে আমাদের অনলি একটা 4 আসবে, অর্থাৎ 0.4 আসবে। এই 0.4কে আমরা লিখতে পারি দেখো 4/10, বাস এটা হয়ে গেল। এইবার সিম্পল কাটাকাটি করতে হবে, আর কিছু না, কাটাকাটি করলে পরে আমাদের একটা সিম্পলিফিকেশন ফর্ম আসবে। আর এক্ষেত্রে দেখো যে 32 আছে না, 32 মানে কি, দেখো 32 মানে 5টা 2 এর গুণফল আর 2 টু দি পাওয়ার 5, তাহলে আমাদের এক্ষেত্রে লক্ষ্য করো 2 টু দি পাওয়ার 5 আর 2 টু দি পাওয়ার আমরা কি লিখবো, দেখো 4 লিখবো 10, কাটাকাটি করো, এটা কাটলে পারে কত হবে, 5 2 10, এই দুই কাটলে পারে একটা 2 থেকে যাচ্ছে, অর্থাৎ আমরা আলটিমেটলি পাচ্ছি 2 টু দি পাওয়ার 2। তো এই যে 2 টু দি পাওয়ার 2 কিন্তু আমরা এখানে লিখে দিলাম। তো 2 টু দি পাওয়ার 2 মানে কি, 2 টু দি পাওয়ার 2 বলতে 2 এর স্কোয়ার বললে কি আসবে, 4 আসবে, অর্থাৎ 400 ইন্টু 1/4, তো যেটা আলটিমেটলি T2 মান কি আসবে, দেখো 100 কেলভিন চলে এলো। তো সেলসিয়াস স্কেলে রূপান্তর যদি করি তাহলে কি করতে হবে, আমাদের 100 থেকে 273 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমাদের দেখো কেলভিন মানে তো 273 বিয়োগ করতে হবে, তাই না? তবে তো কেলভিনটা সেলসিয়াসে কনভার্ট হবে। তো বিয়োগ করলে কি আসবে, দেখো -173 ডিগ্রি সেলসিয়াস আসছে, অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রা হবে -173 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, সমষ্ণ এবং রুদ্ধতাপ প্রক্রিয়ায় 1 মোল আদর্শ গ্যাসের আয়তন সংকুচিত করে প্রাথমিক আয়তনের অর্ধেক করা হলো। উভয় ক্ষেত্রে পিভি লেখচিত্র অঙ্কন করো এবং এর থেকে কোন ক্ষেত্রে সম্পাদিত কার্য কম হবে যুক্তিসহ উল্লেখ করো। চলো লিখে দেখো, সমস্ত প্রক্রিয়ার জন্য আমরা জানি যে পিভি কস্ট কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে। রুদ্ধতাপ প্রক্রিয়ায় পিভি টু দি পাওয়ার গামা ওটা কনস্ট্যান্ট থাকে, কিন্তু এখানে পিভি টু দি পাওয়ার গামা কস্ট কি হবে, কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে। তো পিভি লেখচিত্র রুদ্ধতাপ প্রক্রিয়া লেখচিত্র সমস্ত প্রক্রিয়া লেখচিত্র চেয়ে খাড়া হবে, এটা তো আমরা একটু আগেই পড়লাম। তো সমস্ত প্রক্রিয়ায় কৃতকার্য গামাই কস্ট কি বলি, ও ডাব্লিউ কস্ট আমরা কি জানি যে এনআরটি, আমরা লগের একটা ফর্ম জানি, সেটা হচ্ছে এলএন, সেটা কি হয় V2/V1 হয়। তো এখান থেকে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়া কৃতকার্য পেতে পারি আরেকটা, দেখো আরেকটা রুদ্ধতাপ প্রক্রিয়া যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি W=P1V1 - P2V2 ডিভাইড বাই গামা -1। তো যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়া লেখচিত্র খাড়া, তাই রুদ্ধতাপ প্রক্রিয়া সম্পাদিত কার্য বেশি হবে, যেহেতু খাড়া তার জন্য বেশি কার্য হবে, অর্থাৎ সমস্ত প্রক্রিয়ায় সম্পাদিত কার্য কম হবে, তাই তো মিনিং দাঁড়াচ্ছে। 6 নম্বর দেখো, সমচাপ প্রসারণের কিছু পরিমাণ আদর্শ গ্যাস গামা = 1.4 80 জুল কার্য সম্পাদন করে। এই প্রক্রিয়াটিতে গ্যাস দ্বারা শোষিত তাপের পরিমাণ নির্ণয় করো এবং এর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করো। এখানকার অনেক প্রশ্নই কিন্তু দেখো প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া, বিভিন্ন স্কুলে প্রশ্ন আসা থেকে নেওয়া, তো অবশ্যই এগুলো মন দিয়ে সলভ করবে। ওকে, দেখো গ্যাসের গামা = 1.4, কৃতকার্য গামা = 80 জুল। তো সমচাপ প্রক্রিয়ায় কৃতকার্য গামা ও ডাব্লিউ = লিখতে পারি যে P∆V, তো এটাই আমরা লিখতে পারি যে NRT NR, এবং এক্ষেত্রে যেহেতু আমরা একটা ক্ষুদ্র চেঞ্জ করতেছি তার জন্য আমাদের ∆T নিতে লাগবে। হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ∆U = লিখতে পারি NCV∆T, অর্থাৎ শোষিত তাপ Q = লিখতে পারি NCV∆T, যেখানে P = চাপ, ∆V = আয়তনের পরিবর্তন, N = মোলার সংখ্যা, R বলতে গ্যাস ধ্রুবক, ∆T বলতে তাপমাত্রার পরিবর্তন, CP বলতে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এবং CP বলতে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে CP - CV = R হয়, আর গামা = কি হয়, CP/CV হয়, বা সেই মানটাই বসিয়ে দেবো। সুতরাং CP = R বাই লিখবো কি গামা -1। তো ∆U = লিখতে পারি NCV∆T = লিখতে পারি NR∆T ডিভাইডেড বাই লিখবো গামা -1, এটাই আমরা লিখবো কিরকম, দেখো গামা -1। তো এখানে আমরা লিখতে পারি যে ∆U = 80 - 1.4 - 1 = 80/0.4, জাস্ট মানটা বসিয়ে দেবো, আর কিচ্ছু না, = 200 জুল। তো শোষিত তাপ আমরা জানি যে CP = গামা CV হয়, তো এখান থেকে লিখতে পারি দেখো Q = NCV∆T, তো লিখবো যে গামা NRT ডেল্টা দেখো NRT ডেল্টা বলতে এই যে দেখো এই যে এখানে আমরা কিন্তু টোটাল ডিটেলস লিখে দিলাম। হ্যাঁ, এই টোটাল ডিটেলসটা ভিডিও দরকার পড়লে একটু এগিয়ে দেখে নিবে, তাহলে একদম ক্লিয়ার অ্যাজাম্পশন বুঝতে পারবে তো। দেখো আমরা লিখলাম, দেখো গামা NRT ডেল্টা = গামা কি বলবো, দেখো গামা W লিখবো আমরা, টোটালটাকে গামা W, কেন আমরা একে দেখলাম W মানে কি, তো এখানে Q = লিখলাম দেখো 1.4 × 80 লিখে দিলাম, বাস এখান থেকে 112 জুল এলো, অর্থাৎ গ্যাস দ্বারা শোষিত তাপের পরিমাণ 112 জুল হবে এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে 200 জুল। তুমি অবশ্যই ক্যালকুলেশন এগুলো করবে, আমিও ক্যালকুলেশন করলাম কিন্তু ভুল টুল হতে পারে, তুমি অবশ্যই এগুলো কিন্তু ক্যালকুলেশন করে দেখবে যে কেমন আসছে। ওকে, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট 7 নাম্বার, কর্ণের সূত্রটি লেখো। একটি কর্ণ ইঞ্জিনের দক্ষতা 50%, নিম্ন উষ্ণতায় আধারের উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস, উচ্চ উষ্ণতায় উষ্ণতা নির্ণয় করো। বিভিন্ন স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসে এবং এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন স্কুল থেকেই নেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু WBCS কিন্তু ফলো করা রয়েছে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে খেয়াল করবে। কর্ণের সূত্র, কোনো প্রত্যাবর্তক ইঞ্জিন দুটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে কাজ করলে তার দক্ষতা ওই দুটি তাপমাত্রার উপর নির্ভর করে।
কর্মনির্বাহী বস্তুর উপর নয়। এবং বিভিন্ন বইয়ের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো সবারই ক্ষেত্রে ক্রেডিট যাচ্ছে, সবাইকে ক্রেডিট দিলাম। তো অবশ্যই এই প্রশ্নগুলো খেয়াল করো, একটা বেটার রেজাল্ট তুমি তৈরি করো। তো ফিজিক্সের ক্ষেত্রে যত রকমের বই আছে সব বই সলভ করো, কোন কোন পার্ট ইম্পর্টেন্ট এবং একটা ক্লিয়ার কনসেপ্টে বুঝো, দেখবে ফিজিক্স ইজি মনে হবে। কর্ণ ইঞ্জিনের দক্ষতা দেখো, এটাই কষ্ট করি 1 - T2/T1। তো যেখানে T1 বলতে কি বোঝানো হচ্ছে, দেখো T1 বলতে বোঝানো হচ্ছে উচ্চ উষ্ণতায় উৎসের উষ্ণতা, অর্থাৎ যেখান থেকে উষ্ণতাটা পাচ্ছে তার উৎসটা, তার সোর্সের, যেটা আমরা কেলভিনে প্রকাশ করছি। এবং T2 বলতে নিম্ন উষ্ণতায় আধার, যে আধারটা আমরা পাচ্ছি একটা কি হয়, একটা উৎস হয়, একটা হয় আধার, টোটালে কিন্তু কেলভিনে প্রকাশ করতে হবে। তো প্রদত্ত তথ্য হয়তো আমরা বলতে পারি যে দক্ষতা ইটাই কষ্ট 50%, অর্থাৎ 50% মানে কি, দেখো যদি আমরা পার্সেন্টেজ উঠাই তাহলে আমাদের কি আসবে, দেখো 50% মানে কি, এখানে দেখো 50 ডিভাইডেড বাই কী হবে 100। তো এই কারণে বলছি কীরকম, এই কারণে বলছি যে এটা যদি আমরা ক্যালকুলেশন করতে 0 কাটছে আর 5/10 থাকছে, 5/10 মানে আমরা লিখতে পারি কীরকম 0.5 লিখতে পারি, বাস এর জন্য 0.5 এখানে লেখা হলো। নিম্ন উষ্ণতার আধারে উষ্ণতা T2 27 ডিগ্রি সেলসিয়াস, এটা ক্যালভিনের উষ্ণতা যদি প্রকাশ করি তাহলে 273 সাথে 27 যোগ করলে আমাদের 300 কেলভিন চলে আসছে। এবার উচ্চ উষ্ণতায় উৎসের উষ্ণতা আমরা যদি নির্ণয় করি, দেখো আমাদের এটা একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলা বসলাম 0.5 = 1 - 300/T1। তো এটাকেই ক্যালকুলেশন করবো, জাস্ট এই পার্টটাকে এবার আমরা এদিকে নিয়ে আসবো, আর এই যে পার্ট দুটো আছে এদিকে রেখে দিলাম। তো বিয়োগ করলে আসলে আমাদের কী আসবে, দেখো 0.5 এলো। ওকে, তো এরপরে আমরা দেখো T1 এর মান পেলাম, দেখো 300/0.5 = 600 কেলভিন, আর T1 এর মান দেখো 600 থেকে 273 বিয়োগ করলে আমাদের কত আসছে, দেখো 327 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং উচ্চ উষ্ণতায় উৎসের উষ্ণতা কত হবে, 327 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো 8 নম্বর বলছে প্রমাণ করে যে রুদ্রতাপ পরিবর্তনে PV = ধ্রুবক। হ্যাঁ, তো আমরা লিখবো, দেখো রুদ্রতাপ পরিবর্তনে তাপের আদান প্রদান শূন্য থাকে, এটা তো আমরা জানি, অর্থাৎ dQ = পাচ্ছি 0। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে dQ = কি হয়, আমরা জানি, একটু আগে বলেছিলাম যে তার আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে তার বাহ্যিক কার্য, অর্থাৎ dQ = হয় কি du + dW। তো যেহেতু dQ = 0 তাই আমরা বলতে পারি du + dW = 0। এবার কথাটা হচ্ছে যে এটা কেন dQ = 0 হলো, দেখো এখানে প্রশ্নে কিন্তু বলেই দেওয়া হলো যেটা একটা রুদ্রতাপ সিস্টেম, রুদ্রতাপ সিস্টেমে dQটা 0 হয়। তো এখান থেকে আমরা এই ভ্যালুটা পেলাম। তো আমরা জানি যে du = NCV/dt, তো এখান থেকে dW = PdV। তো এই টোটালটা তুমি চিন্তা করে দেখো NCV/dt + PdV = 0। আদর্শ গ্যাসের সমীকরণে PV = nRT থেকে আমরা P = nRT/V পাই। তো এটা আমরা এখানে বসাচ্ছি, এই মান উপরে বসালে পারে, অর্থাৎ উপরে যে সমীকরণটা পেলাম সেই সমীকরণে বসালে পারে, দেখো আমরা পাচ্ছি কি পাচ্ছি, দেখো যে NCV/dt + nRT/V + dV = 0। তুমি খাতাতে অবশ্যই কিন্তু অঙ্কগুলো দেখে দেখে করার চেষ্টা করো, লিখে করার চেষ্টা করো, দেখবে আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। বা CV/dt প্লাস বলছে দেখো RT/V dV = 0, আবার RT = PV/N, সুতরাং CV/dt প্লাস কি পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি PV/NV = dV = 0, বা বলতে পারি যে CV/dt = P/N dV = 0। আমরা জানি দেখো CP - CV = R হয়, এটা তো আমরা জানি। তো আর গামার মান কি হয়, CP/CV, এটা কিন্তু অ্যাজাম্পশন, এটা কিন্তু প্রমাণও আসে পরীক্ষা অনেক সময়। সুতরাং CP আমরা লিখবো কি গামা CV। তো তাই বলতে পারি যে CV/dt আমরা কি পাচ্ছি, দেখো প্লাস বলবো যে গামা CV - CV / NdV = 0। তো CV/dt দেখো এই পরের যে লাইনটা রয়েছে, এই যে লাইনটা বলছি আমি যে CV/dt প্লাস দেখো বললাম যে গামা -1 CV dV/n, আমরা এই যে পার্টটাকে জাস্ট কি করলাম, কমনে বের করে দিলাম। এবার DT প্লাস লিখবো দেখো গামা -1, আর এই যে পার্টটা বাইর করে দিলাম, দেখো dV/V = 0। উভয় পক্ষ সমাকলন, অর্থাৎ ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। ইন্টিগ্রেশন করলে পরে এই পার্টটা আমরা পাচ্ছি, দেখো ln ফাংশন, লগারিদমের মতো একটা ফাংশন ln d প্লাস বলবো যে গামা -1 ln v = কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো এখান থেকে লগের ফর্মুলাতে আমাদের কি আসে, দেখো লগের এবং ln এর ফর্মুলা কিন্তু একই রকম। তো আমরা লিখবো যে ln TV টু দি পাওয়ার গামা -1 = কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো এখান থেকে দেখো TV টু দি পাওয়ার গামা -1 = কনস্ট্যান্ট পাচ্ছি, আবার T = PV/NR পাচ্ছি। সুতরাং PV/NR V টু দি পাওয়ার গামা -1 = কনস্ট্যান্ট, মানে অর্থাৎ ধ্রুবক আমরা পাচ্ছি। এটা নতুন ধ্রুবক তুমি কনস্ট্যান্ট কমপ্লেন করতে পারো, যেরকম আমরা ধ্রুবক ধরে একটা K1 K2, তো ধ্রুবক এটা তুমি বলতে পারো। তো PV টু দি পাওয়ার গামা = NR ধ্রুবক, তো ধ্রুবক পেলাম। সুতরাং রুদ্রতাপ পরিবর্তনে PV টু দি পাওয়ার গামা = কি থাকবে, ধ্রুবক থাকবে। তো এই অ্যাজাম্পশনটা তুমি খাতায় লিখে করো, দেখবে আরও সোজা তোমার কাছে মনে হবে। তোমাদের সেকেন্ড সামেটিভের সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড সেমিস্টারের ম্যাক্সিমাম যে ইম্পর্টেন্ট প্রশ্ন সবই কিন্তু আমি কভার করেছি। প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেগুলো মন দিয়ে সলভ করো, আর বইটাকে যতবার পারো সুন্দর করে রিভিশন করো, কনসেপ্ট ক্লিয়ার করো, একটা লক্ষ্য রেখে সামনের দিকে এগাও, দেখবে সফলতা তোমার আসবেই। তুমি একটা ভালো একটা ফিউচার তৈরি করো। আমাদের এই চ্যানেলে নিট এবং জেইর ফিজিক্সের ক্রিটিক্যাল কোশ্চেনগুলোও কিন্তু আমি সলভ করাবো, তাই অবশ্যই সায়েন্স দাদাতে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখে দিও। তুমি তোমার বন্ধু বান্ধব সবার মধ্যে যদি পারো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। খুব ভালো থেকো।